আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর বাংলা বইয়ের প্রথম যে গল্পটি রয়েছে অতিথির স্মৃতি। এই গল্প আমরা আজকে পাঠ বিশ্লেষণ করে পড়ব। একই সাথে এই গল্পের যে সৃজনশীলগুলো রয়েছে এগুলোর উত্তরও আমরা দেখে নেব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, অতিথির স্মৃতি যা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসাধারণ লেখা। এই গল্পে মূলত আমরা দেখব প্রাণীর সাথে যে মানুষের একটা হৃদ্যতার সম্পর্ক, বন্ধুত্বর সম্পর্ক কিভাবে গড়ে ওঠে সেটি। চলো আমরা পরে স্টার্ট করি। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম, অর্থাৎ লেখক নিজে পুরো গল্পটি আমাদেরকে শোনাবে। এরকমভাবে আমরা গল্পে লেখাগুলো দেখব। তো বলতেছে চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম। দেওঘর বলতে এখানে বোঝানো হয়েছে ভারতের একটা জায়গার নাম। তো সেখানে বায়ু পরিবর্তনের জন্য, অর্থাৎ চিকিৎসকের পরামর্শে বা আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। দেখো, এখানে বায়ু পরিবর্তন বলতে স্থান পরিবর্তন করাকে বোঝানো হয়েছে বা জায়গা পরিবর্তন করানো বোঝানো হয়েছে। অনেক সময় দেখা যায় যে বড় বড় ডাক্তাররা রোগীর সুস্থতার জন্য বলে থাকে যে আপনারা দূরে কোথাও যে ঘুরে আসেন বা কোথাও ঘুরতে যান, লাইক কক্সবাজার থেকে ঘুরে আসেন বা বান্দরবন থেকে ঘুরে আসেন, এরকম কথাবার্তা কিন্তু বড় বড় ডাক্তাররা পরামর্শ দেয়। তো সেরকমই ডাক্তারের পরামর্শই লেখক মূলত দেওঘরে ঘুরতে এসেছিলেন বা বায়ু পরিবর্তনের জন্য এসেছিলেন। এরপরে বলতেছে, দেখো, প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে, ঘুম ভেঙে যায়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে লেখকের ঘুম কিভাবে ভেঙে যায়। একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ভজন বলতে বিভিন্ন প্রার্থনা করা, হ্যাঁ, প্রার্থনা করা এখানে বোঝানো হয়েছে। দোর খুলে বারান্দায় এসে বসি। দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। তাহলে কবির এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে কবির মতে বা লেখকের মতে সবচেয়ে ভরে ওঠা পাখি কোনটা, সেটা হচ্ছে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়। অশ্বত্থ গাছ বলতে বট বৃক্ষ টাইপের এক ধরনের গাছ আর কি। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। তার মানে কবি কিন্তু এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। আমরা খুবই মনোযোগ দেখব। আচ্ছা, হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। তার মানে বেনি বউ পাখির রংটা কীরকম, হলদে। আচ্ছা, প্রাচীরের ধারের ক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা পড়তো হাজিরা হেঁকে যেত, মানে প্রতিদিন তারা ওই ডালটায় এসে বসতো। হঠাৎ কি জানি কেন দুই এলো না, দেখে ব্যস্ত হয়ে উঠলাম। তাহলে কবি কেন ব্যস্ত হয়ে উঠলেন এটাও কিন্তু প্রশ্ন আসার মতো, তোমরা একটু খুবই মনোযোগ দেবে। কেউ ধরলে না তো, এদেশে ব্যাধের অভাব নেই। ব্যাধ বলতে এখানে শিকারির কথা বোঝানো হয়েছে। পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুদিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। এখানটাও এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল, অর্থাৎ প্রশ্ন হতে পারে লেখকের সত্যিকার একটি ভাবনা কিভাবে ঘুচে গেল। তোমরা একটু মাথায় রেখে রেখে পড়ার চেষ্টা করবা। এমন করে সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার। সামর্থ্য নেই বলতে কবি যেখানে অসুস্থ, লেখক যেখানে অসুস্থ সেটা বোঝানো হচ্ছে যে নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। অনেক সময় হয় না, আমরা বিভিন্ন কিছু নিজের আর্থিক সামর্থ্য না থাকার কারণে বা নিজের শ্রম দিয়ে হোক বা নিজের শারীরিক সামর্থ্য না থাকলেও কিন্তু আমরা কি করি, যখন থাকে না অন্যটা দেখে কিন্তু আমরা
চোখ জোড়াই এবং অন্যটা দিয়ে আমরা মন ভরানোর চেষ্টা করি। তো ব্যাপারটা এরকম যে নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। প্রশ্ন হতে পারে, লাইনটা খুবই মনোযোগ দিবে। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। আচ্ছা, বুঝতাম এরা বেরিবেরির আসামি। বেরিবেরির আসামি বলতে বেরিবেরি রোগে আক্রান্ত। বেরিবেরি বলতে এমন ধরনের রোগ যে রোগে সচরাচর পা ফুলে যায়, এরকম একটা রোগ। পোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে। তার মানে কবি বা লেখক যখন দেওঘরে গেছিল তখনকার মৌসুমটা কীরকম ছিল? গরমকাল ছিল। তবু দেখি কারু পায়ে আট করে মোজা বাঁধা। আট করে বলতে শক্ত করে মোজা বাঁধা বা টাইট করে মোজা বাঁধা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলার বিঘ্ন। তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। অর্থাৎ দেখো, তাদের যে পা ফোলা, অনেক সময় হয় না যে আমরা দেখবো যে যাদের মাথায় চুল নেই, যারা টাক, তারা কিন্তু সবসময় টুপি বা ক্যাপ মাথায় পরে রাখে। কেন পরে রাখে? যেন কেউ কোনো কিছু জিজ্ঞাসা না করতে পারে। এই জন্য এই যে লজ্জাটাকে ঢাকার জন্যই বা লোকচক্ষু থেকে তারা এই জিনিসটাকে আড়াল রাখতে চায় বলে এরকমটা করে। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে রেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু তিনটা ছোট ছোট ছেলে মেয়ে। শুধু তিনটা ছোট ছোট ছেলে মেয়ে। আচ্ছা, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু তিনটা ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ হয় 20, 24, 25। এগুলো থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। তোমরা লাইনগুলো একটু ইম্পর্টেন্ট মনে করে দেখবে। কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনই পাণ্ডুর বা শীর্ণ, অর্থাৎ ফ্যাসফেসে বা মিকমিকে ধরনের কথা এখানে বোঝানো হয়েছে। কোথাও যেন একটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, সে তো আর হাঁটতে পারে না। মানে সবচেয়ে ছোট যে, সে তার কোলে। এরপরে দেখো, অথচ ফিরে আসবার ঠাঁই নেই। কি ক্লান্তি না মেয়েটির চোখের চাহনি। অর্থাৎ তারা যে অনেকটুকু পথ চলে গেছে, সেখান থেকে তারা আর পারছেও না ফিরে আসতে, আবার আগাতেও পারছে না, এরকম একটা অবস্থায় তখন দাঁড়িয়েছিল। এরপরে দেখো, সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদে বাসায় ফিরছেন। সম্ভবত এরা পাত ব্যাধিপ্রাপ্ত গ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো। ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি। অর্থাৎ কবি যখন বা লেখক যখন দেখলেন তার বয়সী অনেকেই কি করছে, এরকম ঘোরাঘুরি করছে, তখন লেখকও সাহস করে ঘুরতে বের হলো। সেদিন পথে অনেক বেরালাম, অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাস নাড়তে লাগলো। ল্যাস নাড়া বলতে এখানে সম্মতির লক্ষণ বা সম্মতি জানাইলো। বিষয়টা এভাবে আমাদের বুঝতে হবে। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভিতর আয়, আজ তুই আমার অতিথি। তার মানে দেখো, এই যে অতিথির স্মৃতি বলতে এখানে অতিথি কে? অতিথিটা কিন্তু এই কুকুর। তারপরে দেখো, সে বাহিরে দাঁড়িয়ে ল্যাস নাড়তে লাগলো। কিছুটা ভিতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। এরপরে দেখো, পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নিমন্ত্রণ করলাম, এলি না কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনই ল্যাস নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি?
না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে অর্থাৎ তার উত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়ালো, অর্থাৎ সম্মতি জানালো। অর্থবোধ হয় এই যে সত্যি বলছো তো, কারণ কুকুরদের তো সচরাচর আর কেউ সহজে খেতে দেয় না। তো এটা শুনে সে মনে করলো বা মনে করতে পারে সে সত্যি বলছো তো। রাত্রে চাকর এসে জানালো সে কুকুরটা এসে আছে বাইরে বারান্দার নিচে উঠানে বসে আছে। বামন ঠাকুর বলতে অর্থাৎ যে খাবার দাবার রান্না করে আর কি, বামন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। এরপরে দেখো, পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথ্যর মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। দেখো এখানে আতিথ্যর মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে? অতিথিদের কি কাজ, যে বাসায় কখনো কোনো গেস্ট আসলে খেয়ে দিয়ে তারা চলে যাবে, এটাই সচরাচর হয়ে থাকে। তো ও কি করেছে, কুকুরটি কি করেছে, যে ও খেয়ে দিয়ে চলে না যায় সেখানে দীর্ঘক্ষণ যাবৎ থেকেছে। এই জন্য বলতেছে যে আতিথ্যর মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম তা হোক, ওকে তোমরা খেতে দিও। আচ্ছা, এরপরে দেখো, আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী বলতে মালির স্ত্রী বা মালির বউকে এখানে বোঝানো হয়েছে। এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্র। চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমার অতিথি করে উপহাস, অর্থাৎ অতিথি খেতে পারে না। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী, জিজ্ঞেস করি হ্যাঁ অতিথি আছে, মাংস রান্নাটা কেমন হয়েছিল রে, হাড়গুলো চিবোতে লাগলো কেমন? অথচ কুকুর কিন্তু, লেখকের অতিথি কিন্তু খাবারই পায়নি, তাই না? সে জবাব দেয় ল্যাস নেড়ে, মনে করি মাংস তো তাহলে ওর ভালোই লেগেছে। জানি না যে মালির বউ তোরে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদের তাতে সায় ছিল। মানে সচরাচর চাকররা এখানে কি করে, যে কুকুরকে তো সহজে কেউ আর বাসায় ঢুকতে দেয় না, তো তারা বাসায় তো ঢুকতে দিতই না। চাকর বাকর বা মালিনী যারা ছিল তারা কি করতো, কুকুরটাকে গেটের বাইরে সবসময় বের করে দিত। এরপরে দেখো, হঠাৎ শরীরটা খারাপ হলো। দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিলাম, সহসা খোলার দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ন্যাস লাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও ও দেখতে এসেছে। ডাকলাম আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই ল্যাস নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে, কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, মানে ডাক ছাড়লাম। ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো, কেননা ওরা তো সচরাচর ওই কুকুরটাকে তাড়িয়ে দেয় বা বের করে দেয়, এই জন্য তাদের ভয়ে কুকুরটা আগেই পালিয়ে গেল। জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালি বউ ওর তাড়িয়ে দিয়েছে যে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব হলো কি? মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে, মানে যা ছিল তা সব মুছে একদম নিয়ে চলে গেছে, আর অবশিষ্ট কিছুই রাখেনি। এরপরে দেখো, আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দায় নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্ত স্থান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। মালি বউয়ের ভয়টা কেন তার গেল? যখন কুকুরটার ভয়ে ছিল তো ওই মালি বা মালির বউ, যেটাকে তাড়িয়ে দিত, কিন্তু লেখক যখন তাদের দিয়ে আবার ওকে ডাকিয়ে নিয়ে আসলো, তখন আর তার
সে ভয়টা কাজ করলো না, ভয়টা চলে গেল। বেলা যায়, বিকেল হয়ে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। বেড়াতে যাবার সময় হলো যে। এই যে দেখো কুকুরের যে কি একটা প্রভু ভক্তি, তাই না, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করলাম নানা চলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন, গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, পুরুষের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। এরপরে দেখো, একে একে গাড়িগুলো ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কিরে, এখানেও এসেছিস? সে ল্যাস নেড়ে তার জবাব দিল। কি জানি মানে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। তার মানে দেখো কুকুরটা কিন্তু এখানে মানে লেখকের সাথে সাথে একদম স্টেশন পর্যন্ত চলে গেছে, তাই না? ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল, সবাই পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে সবার আগে। তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম। স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টি চেয়ে আছে অতিথি। অতিথি লেখকের দিকে তাকিয়েছিল যখন লেখক ট্রেনে করে তার বাসায় ফিরে যাচ্ছিল। ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মতো কোথাও খুঁজে পেলাম না। অর্থাৎ দেখো, যখন আমরা একটা জায়গায় দীর্ঘদিন থাকি, 2-3-4 দিন বেড়াতে যাই, তখন কিন্তু বাসায় ফিরে যাওয়ার জন্য একটা তাড়া কাজ করে, একটা আনন্দ কাজ করে যখন ফিরে যাওয়া যায়। কিন্তু লেখকের এখানে কিন্তু সেরকমটা ঘটলো না, কারণ তার ওই অতিথির জন্য, কুকুরটার জন্য মন খারাপ। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই, মনে কোনো সুযোগ নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্ন বলতে দুপুর, কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করিয়ে লিখে রেখে গেলাম। এ ছিল তোমাদের এই গল্পটি তোমরা একটু ভালো করে পড়ে নিবে। এরপরে দেখো, এখানে যে পাঠ পরিচিতিগুলো রয়েছে, পাঠ পরিচিতি থেকে কিন্তু প্রশ্ন আসে, বা তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রেও কিন্তু পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। তাই পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে দেখবে, যাতে তোমরা খুব সহজে সৃজনশীল প্রশ্ন যেগুলো আসবে তোমাদের পরীক্ষায় সেগুলো খুব সহজে তোমরা লিখতে পারো। লেখক পরিচিতিও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ বা এক কথায় 1 নম্বর যে জ্ঞানমূলক প্রশ্ন হয় সেটাও আসে, তাই না? এরপরে দেখো, এখান থেকে আমরা তোমাদের এই যে সৃজনশীল রয়েছে, তাই না, সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান ইতিমধ্যে করেছি। 1 নম্বর এবং 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো। এই যে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি আমরা এখানে করে রেখেছি। সৃজনশীল প্রশ্নের উত্তরটা আমরা এখানে করে রেখেছি। তোমরা এই অনুযায়ী তোমরা একটু দেখে নেবে এখান থেকে। আমি যদি তোমাদেরকে একটু পড়িয়ে দিতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এজন্য তোমরা একটু দেখে দেখে পড়ে নেবে। এই যে দেখো, এখানে ক নাম্বার, খ নাম্বার, একই সাথে ক নাম্বার প্রশ্নের উত্তরটাও আমরা করে রেখেছি। আমি চেষ্টা করেছি, বা আমরা চেষ্টা করেছি যে খুব সহজেই তোমাদের এই সৃজনশীলটা করতে, যাতে তোমরা খুব সহজে একটু পড়তে পারো এবং খুব সহজেই বুঝতে পারো, এবং লিখতেও তোমাদের পরীক্ষায় আসলে লিখতেও যেন খুব সহজ হয়। এভাবে করে আমি লেখার চেষ্টা করেছি আমরা, তোমরা একটু দেখে দেখে করে নিবে। এই যে খ নম্বর প্রশ্নের যে উত্তর ছিল 1 নম্বর সৃজনশীলের, তোমরা ভিডিওটি পজ করে করে একটু দেখে নিবা। এরপরে দেখো 2 নম্বর যে সৃজনশীল ছিল, 2 নম্বর সৃজনশীলের যে প্রশ্নটি রয়েছে, আচ্ছা এই যে দেখো 2 নম্বর সৃজনশীলের উত্তর এখানে ক নম্বর উত্তর, খ নম্বর উত্তর, একই সাথে ক নম্বর উত্তর রয়েছে। তোমরা একটু ভিডিওটি পজ করে করে দেখে নিবে। এরপরে দেখো খ নম্বর প্রশ্নটির উত্তর রয়েছে। তোমরা একটু ভিডিও পজ করে দেখে নেবে পুরো উত্তরটা। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে,
এবং অবশ্যই অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের বাংলা বইয়ের বাংলা সহ সমস্ত বই যেগুলো রয়েছে, ইংরেজি, ম্যাথ, সমস্ত সাবজেক্টের ধারাবাহিকভাবে লিসন লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করব। তোমরা আমাদের সাথেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।